যে আমার এই ঘটনাটি 2004 সালের, তখন আমি সবেমাত্র ক্লাস 9-এ। ঘটনাটি আমরা যে বাসায় ভাড়া থাকতাম সে বাসাকে কেন্দ্র করে। বাসাটি মিরপুর বাংলা কলেজের পাশে কোনো এক এলাকায় অবস্থিত। গোপনীয়তা রক্ষার জন্য বাসার নাম উল্লেখ করলাম না। 3 তলা বাসাটির 3য় তলায় বাড়ির কেয়ারটেকার এবং 2য় ও নিচ তলায় ভাড়াটিয়া থাকত। বাসাটির পরিবেশ খুব সুন্দর ছিল এবং বাসাটি অত্যন্ত সুন্দর পরিকল্পনা মাফিক তৈরি করা হয়, কারণ এই বাসাতে বাড়িওয়ালাদের থাকার কথা ছিল, কিন্তু বাড়িওয়ালি মারা যাবার পর তারা সপরিবারে আমেরিকা চলে যায়। 2001 সালে নিচতলা ভাড়া নেই আমরা। প্রথম 2 বছর কোনো সমস্যা হয়নি, কিন্তু 3য় বছর থেকে সমস্যা শুরু হতে থাকে। বাসার পশ্চিম পাশে একটি অগভীর জলাশয় ছিল এবং জায়গাটি ফাঁকা ছিল, কেউ সেখানে যেত না। আমি একদিন গভীর রাতে হঠাৎ ছোট বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। শব্দটি সেই জলাশয়ের দিক থেকে আসছিল। প্রথমে আমি এটাকে তেমন আমলে দেই নাই, কিন্তু সেই থেকে প্রতিদিন বিভিন্ন ধরনের শব্দ শুনতে লাগলাম, যেমন কুকুরের কান্নার শব্দ, বিড়ালের কান্নার শব্দ। আমার পরিবারের সবাইও সেই শব্দ শুনতে পেত, কিন্তু শব্দের কোনো উৎস খুঁজে পাওয়া যেত না। আজব ব্যাপার হচ্ছে, শব্দগুলো শুধু আমার পরিবারের সবাই শুনতে পেত, অন্য ওপরতলা বা অন্য বাড়ির কেউ পেত না। বাড়িতে মোট 5টি রুম ছিল, সবগুলো আমরা ব্যবহার করতাম না। একটি রুম খালি ছিল। তো এবার আমি গভীর রাতে একবার সেই রুম থেকে মানুষের কথা বলার ফিস ফিস শব্দ শুনতে পেলাম। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু এসবকে তেমন গুরুত্ব দেইনি। এবার শব্দ আসা শুরু করলো আমাদের লিভিং রুমের সাথে টয়লেট থেকে। সেখানে কান্নার শব্দ, কিন্তু টয়লেট ছিল ফাঁকা। এরপর টয়লেটের লাইট কেটে গেল। নতুন লাইট লাগানোর 3 দিনের মাথায় আবার লাইট কেটে যায়। এভাবে 1 মাসে 10টি লাইট পরিবর্তন করা হয়। ইলেকট্রিশিয়ানকে ডেকে আনার পরও সে লাইনে কোনো সমস্যায় খুঁজে পায়নি। তারপর থেকে টয়লেটটিতে আমরা লাইট লাগানো বন্ধ করে দেই। আমার মা বরাবরই অত্যন্ত সাহসী ও পরহেজগার। তিনি প্রচুর আমল ও ইবাদত করতেন। তো এসব ঘটনা প্রত্যক্ষ করার পরও তিনি ভয় পেতেন না। তো আমার মা পাশের বাড়ির এক পুরাতন ভাড়াটিয়ার কাছে জানতে পারেন যে আমাদের বাসার যে টয়লেটটিতে সমস্যা হচ্ছিল, সেই টয়লেটটি বেশ কয়েক বছর আগে একটি কাজের মেয়ে আত্মহত্যা করে, যেটি আমরা আগে জানতাম না। পরে কেয়ারটেকার ক্ষমা প্রার্থনা পূর্বক সে আমাদেরকে কথাটি জানায় এবং সে স্বীকার করে। কিন্তু সমস্যার এখানেই শেষ নয়। এসব জানার পরেও আমাদের বাসাটি ছাড়ার কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কারণ আমার মা জানতে চেয়েছিলেন বাসাটির আসল সমস্যা কোথায়। এবার সমস্যা হলো আমার মায়ের বেডরুম সংলগ্ন টয়লেটে। সমস্যাটি হলো টয়লেটে কোনো পানির কল ধরলে ইলেকট্রিক শক খাওয়ার মতো। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেইল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। যারা আরজে রাসেল ভাইয়ার ঘটনা শুনতে চান, তারা আরজে রাসেল ভাইয়ার ঘটনা, বাছাই করা ঘটনা যারা শুনতে চান, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের মাধ্যমে সর্বদাই আপনাদেরকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা শোনানো হবে। আপনারা চান যদি, তাহলে আজকে একটি লাইক দিয়ে ঘটনার 4-5টি ইমেইল এপিসোড শুনবেন আজকে। চলুন চলে যাই ঘটনাতে। অনুভূতি হতে লাগলো যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে ছিল না। এই সমস্যার কিছুদিন পর আমার জন্মদিনের আগের দিন বিকেলে আমরা খাটে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে আমি স্বপ্নে ওই খাটেই আমাকে বসা দেখলাম এবং 7-8 বছর বয়সী ছোট ছেলে দরজা দিয়ে আমার রুমে প্রবেশ করে আমার খাটের কাছে এসে দাঁড়ায়। ছেলেটির গায়ের রং ছিল কুচকুচে কালো। আমি ভয় পেয়ে গেলাম তাকে দেখে। সে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই, তোর মা এবং পরিবারের সবাই এখান থেকে চলে যায়, না হলে একটা বড় ক্ষতি হয়ে যাবে। কথাটি বলার পরপরই সে অদৃশ্য হয়ে গেল আর আমি বিছানা থেকে লাফ দিয়ে উঠলাম। আমার কাছে ব্যাপারটি স্বপ্ন মনে হলো না, মনে হলো সত্যিই ছেলেটি এখানে এসেছিল। তো আমি মাকে গিয়ে সব বললাম। তিনি আমাকে অভয় দিলেন। ঘটনার পরের দিন আমার জন্মদিন ছিল। তো আগের দিন বিকেলে ঠিক সেই সময়ে, আমি যে সময় ছেলেটিকে স্বপ্নে দেখেছি, ঠিক সেই সময়ে আমার মা ফ্লোরে পা পিছলে পড়ে যায় এবং তার কোমরের হাড়ে ফ্র্যাকচার হয়ে যায়। প্রায় 4 মাস পর্যন্ত তিনি বিছানায় শুয়েছিলেন। এরপর আমি মাকে বাসা পরিবর্তনের কথা বলি, কিন্তু আমার মা তখনও বাসা ছাড়তে চাচ্ছিলেন না। এর কিছুদিন পর আমাদের বাসায় এবং ওপরতলায় এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। যদিও ডাকাতেরা আমাদের বাসা থেকে তেমন মূল্যবান কিছু পায়নি, কিন্তু আজব ব্যাপার হচ্ছে, ডাকাতরা যাবার সময় আমাকে এবং মাকে এই বাসা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করে। তারা বলে যে এখানে আপনারা থাকতে পারবেন না, সবাই শেষ হয়ে যাবেন। কিন্তু কেন শেষ হয়ে যাব তার ব্যাখ্যা তারা দিতে পারেনি। শুধু বলেছে এই বাসায় সমস্যা আছে। আর এই সতর্ক বার্তা শুধু আমাদের জন্যই কেন তা বুঝতে পারলাম না। তো এই ঘটনা
ঘটনার পর আমরা বাসা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করি। বাসা ছেড়ে যাওয়ার 2 দিন আগে আমার মা মেডিটেশনরত অবস্থায় এক ভয়াবহ দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন যে তার বেডরুমের এক পাশে অনেক গভীর গর্ত এবং সেই গর্তের মধ্যে দিয়ে পাশাপাশি শোয়া অবস্থায় 2টি পাথরের কালী মূর্তি শুয়ে আছে। মূর্তিগুলো দেখতে 100 বছরের পুরনো মনে হয়। তারপরও আমরা নতুন বাসায় চলে আসি এবং বাসাটি ছেড়ে দিই। আমার মা আমাকে তিনি যা দেখেছেন বললেন। এই বিষয় নিয়ে আমি অথবা আমার মা আর কেউ কারোর সাথে কোনো এই ব্যাপারগুলোতে নিয়ে শেয়ার করিনি। এই ছিল ঘটনা। ঘটনাটি সম্পূর্ণ সত্যি এবং আমার ও আমার পরিবারের জীবনের সাথে ঘটে যাওয়া এখানে বিশ্বাস অবিশ্বাস সম্পূর্ণ শ্রোতার উপর নির্ভর করে। আমার নাম সুব্রত কুমার দাস। আচ্ছা, আরেকটা ঘটনা চলে গেছিলাম আমি। এই ছিল ঘটনা এবং এই ঘটনাটি আরো একবার বলি। পাঠিয়েছেন আমাদেরকে আবু তোহা মোহাম্মদ তামাম, ছাত্র তিনি, এবং মিরপুর 1-এ তার বাসা, ঢাকায় তিনি বাস করছেন। এই ছিল ঘটনা। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আপনাদের অসংখ্য SMS চলে এসেছে। আমাকে দীপ্ত লিখেছেন যে ভাইয়া নতুন তিনি আমাদের সাথে জয়েন করেছেন। এছাড়াও আমাদের সাথে জয়েন করেছেন বাঁধন ফ্রম চিটাগং, এবং আজ তিনি তার ছোট ছেলে অন্তরকে নিয়ে, অন্তর একা একা শুনছে আমার। তিনি বলছেন যে তার হাজবেন্ড বাসায় নেই এবং তার খুবই ভয় করছে। আচ্ছা, এছাড়াও মিস্টার মোহাম্মদ তুফান আমাদের কুমিল্লা থেকে লিখেছেন যে ভাইয়া আমি নতুন, আমাদের সাথে তিনিও জয়েন করলেন। এছাড়াও চিটাগং থেকে দীপু বলেছেন প্লিজ ভাইয়া আজকে আমার SMS-টা পড়ো। আমি পড়ে ফেললাম আপনার SMS। আমাকে পিয়াস SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও আমাকে সবুর খান SMS করেছেন। এছাড়াও আমাকে SMS করেছেন দেখতে পাচ্ছি এখানে সোহান, তিনি রেগুলার আমাদের সাথে থাকেন এবং রেগুলার আমাদের সাথে শোনেন, সেটা জানিয়েছেন। আশিক, পপি, প্রিয়া, প্রীতু এবং আমাদেরকে গৌরীপুর থেকে তারা SMS করেছেন এবং তারা বলেছেন যে তারা ভূত FM অনেক পছন্দ করেন। ফারুক আমাদের SMS করেছেন, লিখেছেন আমি 1 মান্থ পর ভূত FM শুনছি। মানিক আমাদের SMS করেছেন আমাদেরকে নামটা লেখেনি, শুরুতেই বলেছেন ডিয়ার রাসেল। আমি জানি না যে আপনার নামটা কি, শুরুতে নামটা লিখবেন তাহলে খুব সুবিধা হয়। দেলোয়ার নর্দার্ন ইউনিভার্সিটি খুলনা থেকে লিখেছেন এবং তিনি এবং তার রুমমেট একসাথে ছাদের উপরে বসে ভূত FM শুনছেন এই শীতের রাতে। অনেক কষ্ট হচ্ছে, আপনারা নিচে চলে যান কারণ অসুখ করবে এখন ছাদে থাকলে। রনি আমাদের ময়মনসিং থেকে লিখেছেন যে আজকের ঘটনাগুলো তার ভালো লাগছে, কেবল ঘটনাগুলো বলাটা ঠিক হচ্ছে না, মাত্র একটা ঘটনা বলা হয়েছে। রিফাত তিনি কক্সবাজারের বিচে বসে আছেন এবং ভূত FM শুনছেন এবং তিনি লিখেছেন অসম এনভায়রনমেন্ট, রাইট, শোনাটা অনেক, আপনি অনেক মজা করে শুনছেন বুঝতে পারছি। সাগর আমাদের SMS করেছেন ভূত FM শুনছেন। মুনমুন শান্তিনগর থেকে লিখেছেন যে সামটাইমস আই থিঙ্ক, যে তিনি কোনো সময় তার মনে হয় যে ঘটনাগুলো হয়তো সত্যি নয়। হু নোস, আমি ঠিক জানি না, আপনারাই ঘটনা পাঠান। সুতরাং আপনারা যদি সত্যি ঘটনা পাঠান তাহলে ডেফিনেটলি সেগুলো সত্যি। ব্র্যান্ড বস আমাদের লিখেছেন। জাহিদুল আমাদের SMS করেছেন। আনিকা কবির আমাদের SMS করেছেন। জিকু আমাদের SMS করেছেন। আরো অনেকে SMS করেছেন। আমরা ঘটনায় চলে যাব। ঘটনাটি ঘটেছিল 2010 সালে। আমি তখন ক্লাস 6-এ পড়ি। অন্যান্যদের মতো পুতুল খেলতে আমিও ভালোবাসতাম, এখনো ভালোবাসি। তবে যে ঘটনা আমার সাথে ঘটেছিল তারপর থেকে পুতুল খেলার প্রতি ভালো লাগার সাথে সাথে ভয়টাও মনে থেকে গেছে। ঘটনায় আসা যাক। একদিন বিকেলে আমি স্কুল থেকে বাড়ি ফিরে দেখলাম ঘরে খাটের ওপর একটা নতুন পুতুল রাখা আছে। আমরা অনেকে এই ধরনের পুতুল দেখেছি যেগুলো কিনা শুইয়ে দিলে চোখ দুটো বন্ধ হয়ে যায় আর দাঁড় করিয়ে রাখলে চোখ দুটো খুলে যায়। ওই পুতুলটাও সেই ধরনেরই ছিল এবং নতুন পুতুল দেখে আমি তো বেজায় খুশি। দৌড়ে মাকে গিয়ে জিজ্ঞেস করলাম কে দিয়েছে এই পুতুলটা। এখন তো জন্মদিনও না। মা বললেন তোর মেজো পিসি ওটা এনেছে। কথাটা শোনা মাত্রই আমি ছুটে মেজো পিসির ঘরে গেলাম পিসিকে থ্যাংক ইউ বলতে, আর সাথে এটাও জিজ্ঞেস করতে যে হঠাৎ তুই পুতুল আনলি যে, আমার তো জন্মদিনও না। পিসি বললেন আরে পুতুলটা আমি যেখানে কাজে যাই সেখানকার মালিক এনেছিল। ওনার বাড়িতে নাকি একজনের ছোট বাচ্চার জন্য ওনার স্ত্রী পুতুলটি কিনেছিলেন। ভেবেছিলেন মেয়ে হবে, কিন্তু ছেলে হওয়ায় পুতুলটি ওনার স্ত্রী অন্য কাউকে দিয়ে দিতে বলেছেন আর উনি নতুন পুতুল কিনেছেন ওই বাচ্চাটিকে দেওয়ার জন্য। তাই পুতুলটি আমাদের মধ্যে কে নিবে কিনা জিজ্ঞেস করায় আমি তোর জন্য নিয়ে এসেছি। পুতুলটা আমার বেশ পছন্দ ছিল। সারাক্ষণ ওটা নিয়েই থাকতাম, ওটা নিয়েই খেলতাম। এমনকি ঘুমানোর সময়ও পুতুলটাকে বিছানায় এক পাশে রেখে ঘুমাতাম। এভাবেই 1-1.5 মাস কেটে যায়। হঠাৎ একদিন আমার মা লক্ষ্য করলেন যে পুতুলটার গা, হাত, পা, মুখে কেমন যেন ফেটে যাওয়ার দাগ। আমি স্কুল থেকে ফিরতেই মা জিজ্ঞেস করলো পুতুলটার কি অবস্থা করেছিস, এত নতুন পুতুল এইভাবে ফেটে গেল কিভাবে? আমিও দেখলাম
পুতুলটার প্লাস্টিক বেশ ভালো কোয়ালিটির হওয়া সত্ত্বেও কেমন ফাটা দাগ সারা গায়ে। মা ভাবলেন যে হয়তো আমি পুতুলটা ছুঁড়ে মেরেছি খেলতে খেলতে, কিংবা হাত থেকে পড়ে গেছে, যত্ন নেই না তাই ফেটে গেছে। আমিও ভাবলাম দোষ হয়তো আমারই, তাই ওই বিষয়টা নিয়ে অতটা আর মাথা ঘামালাম না। কিন্তু কয়েক সপ্তাহ যেতে না যেতে ঘটল একটা অদ্ভুত ঘটনা। বলে রাখা ভালো যে আমার ওই পুতুলটার পিঠের সুইচ ছিল, যেটা কিনা প্রেস করলেই গান বাজতো। আমি আগেই বলেছি যে পুতুলটা আমার এতই পছন্দের ছিল যে আমি ওটাকে নিয়ে ঘুমাতাম। একদিন শনিবার, স্কুল সাধারণত ছুটি থাকায় আমি বাড়িতে ছিলাম। খেয়ে দিয়ে যথারীতি পুতুলটা নিয়ে মায়ের সাথে ঘুমাচ্ছি, মায়ের সাথে শুয়েছি ঘুমাবো বলে। হঠাৎ দুপুর 3টা বাজতেই পুতুলের ভেতর থেকে গান বেজে উঠল। ঘুম ভেঙে গেল। এক প্রকার বিরক্ত হয়েই উঠে পুতুলটার সুইচটা অফ করে গান থামালাম। পরের দিন দুপুরবেলায় আবার 3টায় বাজতেই পুতুলের ভেতর থেকে একা একাই অটোমেটিক্যালি গান বাজতে শুরু করে দিল, ঠিক আগের দিনের মতো। কিন্তু এবার আমার ঘুমের ব্যাঘাত ঘটায় মা বিরক্ত হয়ে উঠে পুতুলটার গান বন্ধ করে আলমারিতে ঢুকিয়ে রেখে দিলেন। আর আমায় বললেন, পুতুলটা নিয়ে আর ঘুমোতে হবে না। ঘুমের ঘরে পুতুলটার পিঠের সুইচটায় তোর হাত লেগে রোজ রোজ গান বেজে যাচ্ছে, আমার ঘুম ভেঙে যাচ্ছে। এবারও ব্যাপারটা কানে না নিয়ে দোষ ভেবেই মাথা থেকে ছেড়ে ফেললাম। কিন্তু ঠিক তার পরদিনই ঘটল। ডিয়ার লিসেনার, আজকের এই ইমেল এপিসোড অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, কেননা আর যে রাসেল ভাইয়া একের পর এক আপনাদেরকে ঘটনা শোনাবে। আজ রাসেল ভাইয়ার ঘটনাগুলো শুনতে, মানে বাছাই করা ঘটনাগুলো, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা সর্বদাই এই চ্যানেলই আর যে রাসেল ভাইয়ার ইমেল এপিসোডগুলো, মানে স্পেশাল ইমেল এপিসোডগুলো তুলে ধরে। তাই আজ রাসেল ভাইয়ার ঘটনা পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন আজকে আমরা ভিডিওতে একটি লাইক দিয়ে 3-4টি ভয়ঙ্কর ইমেল এপিসোড শুনে আসি। চলুন চলে যাই ঘটনাতে। আবার এক অদ্ভুত ঘটনা। ওই দিনটা সোমবার হওয়ায় আমি স্কুলেই ছিলাম দুপুরে। বাড়িতে মা একাই ছিলেন, তাই সেদিন বাড়ি ফিরতেই মার মুখে শুনলাম যে পুতুলটা নাকি আলমারির ভেতরে থাকা সত্ত্বেও আগের দিনের মতো বাজছিল নিজে নিজে। শুনে আমার কেমন যেন ভয় হতে লাগলো। আমার স্কুলে গরমের ছুটি পড়ে গেল, তাই বাড়িতেই দুপুরবেলা যখন 3টা বাজতো পুতুলটা আলমারির ভেতর থেকে ভেসে আসা হালকা গান আমার কানে আসতো। ব্যাপারটা মা অতটা গুরুত্ব দিত না, কিন্তু আমি এই ঘটনাগুলোকে কেন জানি ইজিলি নিতে পারতাম না। 5-6 দিন পর যখন সকালবেলা মা ওনার এক স্টুডেন্টকে পড়াতে গেলেন, তখন আমি চুপি চুপি পুতুলটা নিয়ে আমাদের বাড়ি থেকে অদূরেই থাকা একটা পুকুরে ফেলে দিয়ে এলাম। তবে পুতুলটা নিয়ে খেলতে ভালো লাগার থেকেও ভয়টাই বেশি লাগা শুরু হয়েছিল। বাড়ি এসে মা পুতুলটার ব্যাপারে জিজ্ঞেস করায় আমি বললাম বাইরে গিয়ে খেলতে খেলতে হারিয়ে ফেলেছি, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। অনেক মারও খেয়েছি, তবু সত্যি কথাটা বলিনি। সবথেকে আশ্চর্যের বিষয় এই ছিল যে পুতুলটা ফেলে দেওয়ার পর থেকেই আমার অস্বাভাবিকভাবে জ্বর হয়, এবং সেটা টানা 3-4 দিন কন্টিনিউ করে, কিন্তু কোনো ওষুধেই সেই জ্বর কমছিল না। আমার মেজো পিসি ব্যাপারটা নোটিস করে আমার বাবাকে বললেন, যেই থেকে পুতুলটা হারিয়ে গেছে সেই থেকেই তো আমার জ্বর। বাবা এসব জিনিস না মানলেও পিসির কথা মতো কাছের এক মসজিদ থেকে পানি পড়া নিয়ে এসে খাওয়ালেন। এক রাতে জ্বর নেমে গেল। তা সত্ত্বেও আমার মা বাবার মধ্যে এটা কোনো প্যারানর্মাল ঘটনা এরকম কোনো কিছু তারা খুঁজে পাননি। কিন্তু পিসি ব্যাপারটা বুঝতে পেরে ওই লোকটার বাড়ি যায় পুতুলটার ব্যাপারে ওনার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে। কিন্তু ওনার স্ত্রী কিংবা উনি দুজনেই কেউই সে সময় বাড়ি না থাকায় ওনাদের সাথে পিসির কোনো কথা হয় না। কিন্তু বাড়িতে থাকা কাজের মেয়েটি থেকে আমার পিসির সমস্ত ঘটনা জানতে পারে। মেয়েটি বলে পুতুলটি নাকি কেনা হয়েছিল ওনার এক আত্মীয়র সন্তানের জন্য, এবং সেটি কন্যা সন্তানই ছিল। বাচ্চাটি জন্মানোর পরই নাকি ওর জন্য পুতুলটি কিনে হসপিটালে রাখা হয়। কিন্তু দুর্ভাগ্যবশত জন্মানোর 2 দিন মধ্যেই নাকি শিশুটি একদিন দুপুর 3টার সময় কোনো এক অজানা অসুখে মারা যায়, এবং সেই পুতুলটি আনা হয় পিসির কাজের ওখানে, এবং পিসি না জেনেই পুতুলটা আমার জন্য বাড়ি নিয়ে আসে, এবং তারপর থেকেই এই সমস্ত ঘটনা ঘটতে থাকে। অবশ্য পুতুলটি ফেলে দেবার পর আর তেমন কিছু হয়নি। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আরো একটি ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে ওনার নানি এবং নানার সাথে। আর এই ঘটনাটির সময়কাল 1978 সাল। যাই হোক, এই শফিকুল ভাইয়ের নানার নাম ছিল মোহাম্মদ হাশেম। নানা পেশায় একজন
কৃষক ছিলেন, উনি মূলত পানের বড়ো করতেন। নানা এই পানের বরস থেকে পান ভেঙে দূরে হাটে নিয়ে বিক্রি করতেন। তো ওনাদের এই গ্রামের কাছেই একটি হাট বসতো, ওই হাটটাকে স্থানীয় ভাষায় কালীগঞ্জের হাট বলে। এই নানার গ্রাম থেকে হাটে যাওয়ার পথে রাতুগ্রাম নামে একটি গ্রাম পড়ে, আর ওই গ্রামে ছিল বেশ কিছু ভয়ঙ্কর জায়গা, যেমন কবরস্থান, ভয়ানক বাঁশঝাড়, তারপরে শ্মশান, এরকম কিছু জায়গা পড়তো। আর এটা ওই হাটে যাওয়ার পথেই পড়তো। আর এই জায়গাগুলোতে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভয়ঙ্কর ঘটনা ঘটতো। তো নানা তো হাটে যেতেন, নানা হাটে যেতেন মূলত বিকাল বেলা, কারণ ওই বিকাল দিকেই হাটটা জমতো। দেখা গেছে গ্রামের মানুষজন ওনারা তো সারাদিন কৃষিকাজে ব্যস্ত থাকেন, এরপরে বিকালের আগে বেশিরভাগ মানুষই ফ্রি হয়ে তারপরে এই যে যে বাজার থাকে, বাজারে চায়ের দোকানগুলো থাকে, এইখানে গিয়ে আড্ডা চাট দেন। দেখা গেছে রাত্র 8টা-9টা পর্যন্ত। আর দেখা যায় পানের যে বাজার বা পানের যে কাস্টমার গুলা, এগুলা সন্ধ্যার পরেই বেশি পাওয়া যায়। সেই কারণে নানা ধীরে সুস্থেই বিকাল দিকে রওনা দিতেন, সন্ধ্যার পরে নানা ওই পানের সমস্ত কাস্টমার ধরতেন। এখানে একটা কথা বলে রাখি, তখনকার সময় কিন্তু এরকম ভ্যান, রিক্সা বা আধুনিক যেই যানবাহন, এগুলা কিন্তু পাওয়া যেত না। মানুষ দূর দূরান্তের পথ হেঁটে হেঁটেই পাড়ি দিতেন। আর যদি নৌকার পথ হতো তাহলে ওই নৌকায় চড়ে যেতেন। আর দেখা গেছে অনেক দূর দূরান্তে যেতে হলে তখন ওই গরুর গাড়ি, মহিষের গাড়ি, এইগুলা ব্যবহার হতো। যাই হোক, যেদিন ঘটনাটি ঘটে ওই দিন নানার পান ভাঙা শেষ করে পান গুছাতে গুছাতে অনেক দেরি হয়ে যায়। তো নানা সন্ধ্যার দিকে ওই পান সমস্ত গুছিয়ে একটা পাত্রতে করে মাথায় করে গ্রামের মেঠু পথ ধরে হাঁটতে হাঁটতে সেই হাটের দিকে বা বাজারের দিকে রওনা দেন। তার হাতে ছিল ওই জামানার একটি টর্চ লাইট, আর ওই জামানায় ছাল আর ব্যাগ পাওয়া যেত বাজার করার জন্য, ওই রকমের একটি ব্যাগ। যাই হোক, নানা স্বাভাবিকভাবেই হাটে গিয়ে পৌঁছান। আর হাটে গিয়ে দেখেন ওই দিন পানের বাজার খুবই ভালো। ওই দিন নানা মোটামুটি ভালো দামও পান। এরপরে নানা সমস্ত পান বিক্রি শেষ হলে নানা যান ওই ঘরের বাজার করতে। নানা ঘরের বাজার টাজার সমস্ত কিছু শেষ করে ওই মাছের বাজার ওইখানে গিয়ে দেখেন যে ওইখানে টুকটাক মাছ নিয়ে বসে আছে। তো নানা কাছে গিয়ে দেখেন ওইখানে বড় এক জোড়া ইলিশ মাছ নিয়ে বসে আছে। নানার মাছ দুইটা খুব ভালো লাগে। আর ওই দিন যেহেতু পানের ভালো দাম পেয়েছিলেন, নানার কাছেও টাকা ছিল বেশি, নানা কি করেন ওই এক জোড়া ইলিশ মাছ কিনে ফেলেন। তো যথারীতি বাজার শেষ করে নানা চায়ের দোকানে গিয়ে কিছুটা সময় আড্ডা চাট দেন। আড্ডা চাট দিতে দিতে কিছুটা রাত হয়ে যায়। দেখা গেছে বাজারের অধিকাংশ লোকই যে যার বাড়িতে চলে গেছে, আর এরই মধ্যে কিছু কিছু দোকানপাটও বন্ধ হয়ে গেছে। নানা তখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। আর নানাকে যেতে হবে ওই রাতু গ্রামের ওইখান দিয়ে। আর নানার যাত্রা পথে ওই ভয়ানক স্থানগুলো পড়ে। শুরুতেই পড়ে ওই ভয়ঙ্কর বাঁশঝাড়টা। নানা চলতে চলতে একটা সময় ওই বাঁশঝাড়ের কাছেও চলে আসেন। আর বাঁশঝাড়ের এই কাছে এসে উনি দেখতে পান যে দুটি বড় আকৃতির বাঁশ এই রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে পড়ে আছে। নানা এই বিষয়টা দেখে বুঝে ফেলেন। নানা তো জানতেন যে এই বাঁশের মধ্যে যদি পা রাখে বা এই বাঁশ ডিঙ্গিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করে, তাহলেই এই বাঁশগুলা সপাত করে সোজা হয়ে যাবে, আর তখন ভয়ঙ্কর একটা বিপদ ঘটবে। এই কথা তো নানা জানাই ছিল। নানা তখন উনি কি করেন, ওনার পকেট থেকে বিড়ির প্যাকেট বের করে উনি একটা বিড়ি জ্বালান, কারণ উনি জানেন যে বিড়ির আগুনে কোনো জিন বা ভূত কাছে আসতে পারে না। নানা যখনই বিড়ি জ্বালানোর উদ্দেশ্যে ওই ম্যাচ বক্স থেকে একটা ম্যাচের কাঠি জ্বালান, তখনই চটচট শব্দ হয়ে ওই বাঁশগুলা সোজা হয়ে যায়। বাঁশ দুইটা যখন সোজা হয়ে গেল, তখন নানা হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে ওই বাঁশঝাড়টাও পার হয়ে গেল, কোনো সমস্যা হলো না। এতক্ষণে নানার বিড়িটাও শেষ হয়ে গেছে। নানার বিড়িটা শেষ হওয়ার কিছুক্ষণের পরেই নানা দেখতে পান যে বড় আকৃতির একটা বিড়াল। আর এই বিড়ালের আকৃতিটা বেশ বড়, আর চোখগুলা আগুনের মতো জ্বলজ্বল করছে। বিড়ালের চোখ কিন্তু রাতের বেলা এমনিতেই জ্বলজ্বল করে, কিন্তু সেটা কিন্তু লাল রঙের জ্বলজ্বল করে না। যাই হোক, নানা তো হাঁটতে থাকে, আর বিড়ালটাও ওই যেই পাশে মাছের ব্যাগটা ছিল এই পাশ দিয়ে হাঁটছে। মনে হচ্ছে যেন বিড়াল ওই ব্যাগ থেকে ইলিশ মাছ নিতে যাচ্ছে।
নানা এই বিষয়টাকে উনি ভয়ঙ্কর কিছু মনে করে না, মনে করে এটা স্বাভাবিক বিড়ালই হয়তোবা ইলিশ মাছের গন্ধে এখানে আসছে আর ঘুরঘুর করছে। এরপরে নানা বিড়ালটাকে ধমক ধমক দেন, আর নানার ধমক খেয়ে বিড়ালটি মনে হলো পাশ কাটিয়ে চলে গেল। নানা লক্ষ্য করলেন যে বিড়ালটি যখন পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন বিড়ালের লেজার একটি অংশ ওই মাছের ব্যাগের মধ্যে টাচ করলো। তো নানা ভাবেন হয়তোবা এখান দিয়ে যাওয়ার সময় ওই লেজার অংশটা টাচ লাগছে, এটা তেমন কোনো বিষয় নানা মনে করে নাই। যাই হোক, নানা এরপরে খুব স্বাভাবিকভাবেই বাড়িতে চলে আসেন। আর বাড়িতে আসার পরে যেহেতু মাছ আনছে, আর সেই সময় তো ফ্রিজ ছিল না, আর মাছ যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে তো সেই মাছ আর খাওয়ার উপযোগী থাকবে না। সেই জন্য তখনকার সময় কিন্তু মাছ ভেজে রাখতে হতো। তো সেই রাতেই নানি ওই মাছগুলোকে ভেজে রাখবেন। আর এইদিকে কি হয়, নানা যখন বাড়ি ফিরছিলেন তখন নানার পাশের বাড়িরই একজন লোক উনি নানাকে বাড়িতে আসতে দেখেন, আর এই কারণে উনিও নানার পিছু পিছু চলে আসেন নানার সাথে গপ্প করবেন। এখানে একটা কথা বলে রাখা ভালো, ওই পাশের বাড়ির যে নানা আসছিলেন উনি একজন ছোটখাটো কবিরাজ ছিলেন। তো উনি বাড়িতে এসে দেখলেন যে নানি মাছ কাটছে উঠানের মধ্যে বসে বসে। তখন ওই নানা এই নানার উদ্দেশ্যে বললেন, কিরে হাসেম, এই রাতের বেলা মাছ আনছস? তুই শুধরাবি না রে, মনে হয় তুই কোনো একটা বিপদ ঘটাই ছাড়বি। এই হাসেম নানা তখন ওই কবিরাজ নানার উদ্দেশ্যে বলে, আর এইসব কিছু না, কত মানুষই তো রাতের বেলা মাছ আনে, সবসময় কি এইসব ঘটনা ঘটে নাকি? এই কথা বলে নানা ওই কবিরাজকে বলে উঠলেন, বা ওই কবিরাজ তো ওনার বন্ধু স্বরূপ ছিল, ওনাকে বলে উঠলেন, তুই যেহেতু এসে পড়েছিস আজকে কিন্তু ভাত না খেয়ে আর যাবি না, ইলিশ মাছ ভাজা দিয়ে দুইজনে মিলে গরম গরম ভাত খাবো একসাথে। এদিকে নানু কিন্তু এই ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে টুয়ে রান্নাঘরে চলে গেছেন এটাকে ভালো করে ভাজতে। তো রান্নাঘরে নানি ইলিশ মাছ ভাজছেন, আর এই নানা দুইজন ওনারা উঠানের মাঝেই পিড়িতে বসে আড্ডা দিচ্ছেন। তো নানি ইলিশ মাছ ভাজার এক পর্যায়ে উনি চিন্তা করলেন, দেখি তো মাছটা ঠিকঠাক মতন ভাজা হলো নাকি। এই চিন্তা করে উনি ইলিশ মাছের ওই টুকরার একটা ছোট্ট অংশ ভেঙে উনি মুখে দিয়েছেন। এই নানির রান্নার প্রক্রিয়াটা কিন্তু আবার ওই নানা দুইজন লক্ষ্য করছিলেন, কারণ তারা তো ওই রান্নাঘরের পাশেই বসে আড্ডা দিচ্ছিলেন। আবার একটু পর পর নানিকেও জিজ্ঞেস করছিলেন, কি গো কতটুক হয়েছে নাকি, হইলে দাও দু এক পিস খেয়ে দেখি। তো নানি কিন্তু এতক্ষণ ওনার কথার জবাব দিচ্ছিলেন, কিন্তু ওই মাছের পিসটা খাওয়ার পরে নানা লক্ষ্য করলেন নানি আর তার কোনো কথার জবাব দিচ্ছে না। তো কথার উত্তর না পেয়ে নানা চিন্তা করলেন, কি ব্যাপার, উত্তর দিচ্ছে না কে, কথার রাগটাগ করলো নাকি। এরই মাঝে ওই রান্নাঘর থেকে এক রকমের খুটুনাটুর শব্দ হচ্ছিল। এই কারণে নানা একটু ভালো করে ওই নানির দিকে তাকালেন। তখন নানা দেখতে পান নানি তো শুরুর দিকে মাথার মধ্যে ঘুমটা দিয়ে কাজ শুরু করছিল, কিন্তু এখন নানির মাথায় তো ঘুমটা নাই, আর নানির চুলগুলা এলোমেলো হয়ে আছে, আর নানি মনে হচ্ছে শরীরের শক্তি দিয়ে রান্না করার চেষ্টা করছে। ওই যে পাতিলের মধ্যে খুন্তি দিয়ে মানে রাগের মাথায় যখন এরকম রান্না বাড়া করার চেষ্টা করলে যেরকম ওই রকম। এইটা কিন্তু ওই কবিরাজ আর এই হাসেম নানা দুইজনই দেখছেন। তখন ওই কবিরাজ নানা বলে ওঠেন, হাসেম, কতবার বলেছি রাতের বেলা মাছ না আনতে, আজকে তো মনে হইতেছে কোনো একটা বিপদ হয়ে গেছে। এই কথা বলে ওনারা একটু পাকের ঘরের দিকে এগিয়ে যেতে থাকেন। আর যখনই পাকের ঘরের কাছে যান তখনই ওই নানি মনে হলো যেমন ঘুরে ওনাদের দিকে তাকালো, আর নানি তাকানোর পরেই ওনারা দেখতে পান যে নানির চোখ দুইটা ভয়ানক লাল, আর দেখে মনে হচ্ছে যেন চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। এইটা দেখে তো তারা বুঝে যান যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। তো যাই হোক, সাথেই যেহেতু কবিরাজ নানা ছিলেন উনি ওই রাতের মতো টুকটাক ঝাড়ফুঁক করলেন। তবে উনি ওই নানাকে বললেন যে এইটা আমার দ্বারা সম্ভব না, আমি টুকটাক ঝাড়ফুঁক দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য স্বাভাবিক করেছি, তুই একটা ভালো কবিরাজ দেখা। এসব কথা বলতে বলতেই নানি আবার পাগলামি শুরু হয়ে যায়। উনি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে চান, আর ওনাকে ধরে ঘরের ভিতর নিয়ে আসলে উনি অনেক পাগলামো শুরু করেন এবং বলতে থাকেন, আমাকে ছেড়ে দে, আমি আমতলা পুকুরে যাব, আমাকে ছেড়ে দে, আমি আমতলা পুকুরে যাব। এরপরে নানির পাগলামি বেড়ে যেতে থাকলে ওনাকে বেঁধে রাখা হয়, কারণ এত রাতে ভালো কোনো কবিরাজের সন্ধান তো পাওয়াও সম্ভব না। তো এরপরের দিন সকালবেলায় নানা কবিরাজের সন্ধানে বের হয়ে যান, একটা কবিরাজকে নিয়েও আসেন, কিন্তু এই কবিরাজও ব্যর্থ হয়ে যায়। এরকম করে বেশ কিছু কবিরাজকে দেখানো হয়, কিন্তু সবাই ব্যর্থ। এই ঘটনার ঠিক 3 দিন পরে উনি একটা কবিরাজের সন্ধান পান ওনার গ্রাম থেকে প্রায় 4-5 গ্রাম দূরে। ওই কবিরাজের নাম ছিল হেকমত কবিরাজ। তো নানা গিয়ে সেই হেকমত কবিরাজকে নিয়ে আসেন এবং হেকমত কবিরাজ বাড়িতে এসে বলেন,
এইটারে ছাড়াতে তো অনেক কষ্ট করতে হইব রে, তারপরও আমি দেখতেছি কি করা যায়। এই কথা বলে কবিরাজ তার তদবির শুরু করেন। বেশ কিছুক্ষণ পরে ওই জিনটা এসে নানির শরীরে হাজির হয়। জিনটা হাজির হওয়ার পরে বলে যে তুমি একে ছেড়ে চলে যাও, এর শরীর ছেড়ে চলে যাও। জিনটি শুরুর দিকে যেতে রাজি হচ্ছিল না, পরে কবিরাজ ভালো করে বোঝানোর পরে জিনটি এক পর্যায়ে রাজি হয়, তবে একটা শর্ত দেয়। শর্ত হলো এই জিনটাকে 3টা বড় বড় ইলিশ মাছ দিতে হবে, আর এই 3টা ইলিশ মাছের পেটের মধ্যে ডিম ভর্তি থাকতে হবে। আর এই ইলিশ মাছ 3টা সেই আমতলা পুকুরে নিয়ে রেখে আসার কথা বলে। এই কথা শুনে নানা তখন সাথে সাথে রাজি হয়ে যায়। আর নানা রাজি হয়ে যাওয়ার পরে ওই জিনটা নানির শরীর ছেড়ে চলে যায়। এরপরে নানা বাজার থেকে 3টা বড় বড় ডিমওয়ালা ইলিশ কিনে সেই রাতে ওই আমতলা পুকুরের কাছে নিয়ে রেখে আসে। এরপর থেকে নানি সুস্থ হয়ে যান, আর নানির সাথে আর এই ঘটনা আর কখনো ঘটেনি। আর ওই কবিরাজ বলেছিলেন ওই রাতে, যেই রাতে নানা ইলিশ মাছ নিয়ে আসছিলেন, সেই রাতে বিড়ালটা লেজার কিছুটা স্পর্শ ওই ব্যাগের মধ্যে লাগে। মূলত এই স্পর্শের মাধ্যমেই ওই শয়তান মাছকেকু পিচাসটা ওই ইলিশ মাছের মধ্যে এই বাড়িতে চলে আসে আর নানির উপরে শোয়ার হয়। এটাই ছিল ঘটনা। আশা করব ঘটনাটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটি চেপে দিতে পারেন, কারণ নিয়মিত নতুন নতুন ঘটনাগুলো আপনারা পেয়ে যেতে পারবেন। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন ভৌতিক কাহিনী থেকে থাকে, তাহলে আমাকে লিখে অথবা রেকর্ড করে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfmbd035@gmail.com এই ইমেল ঠিকানায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, চাইলে সেখান থেকে আপনারা কালেকশন করতে পারেন। তো প্রিয় লিসেনার, আমাদের একটা ফেসবুক গ্রুপও আছে, আপনারা চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারেন এবং আমাদের চ্যানেলের ঘটনাগুলো কেমন লাগছে সেই কথা লিখে জানাতে পারেন। আর আপনারা কি রিলেটেড বা কেমন ঘটনা শুনতে চান সেই কথাও আপনারা জানাতে পারেন। তো আপনারা সবাই ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যান। আর আজকের মতো এই পর্যন্তই ছিল, বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর হ্যাঁ, ভূত এফএম বিডির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।